সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল এয়ারফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে। দর্শক, 6 মে পালন করা হয়েছে ওয়ার্ল্ড অ্যাজমা ডে বা বিশ্ব অ্যাজমা দিবস, এবং এই দিবসটিকে কেন্দ্র করে এটার যে প্রতিপাদ্য বিষয়টি ছিল বা যে থিমটি ছিল, আমরা কিন্তু ওই থিমটিকে ফোকাস করে অনেক ধরনের কার্যক্রম করেছি। যে যার জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক র্যালি করেছি, মেডিকেল হেলথ রিলেটেড প্রোগ্রামগুলো করেছি, অ্যাওয়ারনেস মূলক নানা ধরনের প্রোগ্রামগুলো করেছি। এটা আসলে একটাই উদ্দেশ্য ছিল যে অ্যাজমাতে যারা ভুগছেন বা যাদের ফ্যামিলি মেম্বার অ্যাজমাতে ভুগছেন, তারা যাতে আমাদের এই কথাগুলো দিয়ে একটু হলেও উপকৃত হন এবং তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন ভালোভাবে। সবচেয়ে বেশি যে জোর দেওয়া হয়েছে এবারের থিমটিতে, তা হচ্ছে যে ইনহেলার ট্রিটমেন্ট মাস্ট বি অ্যাক্সেসিবল ফর অল। মানে ইনহেলার যে ট্রিটমেন্ট, অ্যাজমার যে সলিউশনটা, সেটা যাতে সবাই সঠিকভাবে নিতে পারে এবং সবার কাছে পৌঁছতে পারে, এই একটা ব্যাপার ছিল। যদি আমরা আরবান এলাকার কথা বলি, সেখানে আসলে এটাতে খুব একটা কাজ করার বিষয় না থাকলেও সবচেয়ে বেশি সংখ্যক যে পপুলেশনটা থাকে রুরালে, 60% অফ দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ যেখানে থাকে, তাদের অনেকেই কিন্তু এখন পর্যন্ত একটা ইনহেলার কিভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে কিন্তু অবগত না। ইভেন তো যদি আমরা বলি যে শহরাঞ্চলের কথা, সেখানেও কিন্তু অনেক শিক্ষিত মানুষরাই কিন্তু তোমার ইনহেলারটি ব্যবহার করতে পারেন না। যার বিধায় দেখা যায় যে তারা হয়তো লম্বা সময় ধরে ইনহেলার ব্যবহার করছেন ঠিকই, কিন্তু ইনহেলারটা আসলে কাজ করছে না, বা ইনহেলারের যে মেডিকেশনটা সেটা দিয়ে সে উপকৃত হচ্ছে না। ওই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা 6টি পর্বে অনেকগুলো কথা বলেছি। আজকে আমরা সর্বশেষ পর্ব এবং 7ম পর্বে আছি, এবং আজকের বিষয়টিতে আমরা গুরুত্ব দিয়েছি যে যারা দর্শক আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এবং নানা ধরনের প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন করেছেন, সেগুলো অ্যান্সার দেবো। এবং আমাদের সাথে আজকে হেলথ অফ ফেসবুক পেজে জয়েন করেছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল। স্যার এভারকেয়ার হসপিটালে কর্মরত আছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগে, যিনি সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে আছেন। এবং স্যারের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে বিগত পর্বগুলোতে তুলে ধরেছি। আজও তার ব্যতিক্রম হবে না। আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই হেলথ ফেসবুক পেজে এসে জয়েন করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্যার জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাকে এতদিন ধরে আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য, এবং তাদের ভিতর থেকে যে আমরা কোশ্চেন গুলো বা আমাদের সৃষ্টি হয়েছে, আজকে আমরা সেই উত্তরগুলো দেওয়ার সেগুলোর চেষ্টা অ্যান্সার করার চেষ্টা করি। করব, বোধহয় জি তারা স্যার। উপকৃত হবেন। জি স্যার। স্যার, আমরা শুরুতেই যে প্রশ্নটা একটা মা করেছেন, যে তার সন্তানের 2 বছর বয়স থেকে হা করে ঘুমায় এবং লম্বা সময় ধরে তার ঠান্ডা কাশির প্রবলেম আছে। প্রথমত নিউমোনিয়া ভেবে তাকে ডক্টরের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে নিউমোনিয়া না, ব্রঙ্কিওলাইটিস বলে একটা শব্দ তারা বলছেন, যে এইটা ডক্টর বলেছেন তার হয়েছে। এখন মার প্রশ্ন হচ্ছে যে তাদের ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি তেমন নেই, কারোই নেই, বাবা মার নেই। সেক্ষেত্রে কি সন্তানটির পরবর্তীতে এই ব্রঙ্কিওলাইটিস বেবির কি পরবর্তীতে অ্যাজমা হতে পারে কিনা, এটা যদি একটু আমাদের সাথে বলেন। আমার কাছে মনে হয় খুবই সুন্দর একটি প্রশ্ন করেছে, কারণ আহ বোঝা যাচ্ছে মা আবার বাচ্চাকে নিয়ে এবং যথেষ্ট ওনার আইডিয়া আছে অ্যাজমা সম্পর্কে। সো একটু যদি এসে আমাদের সাথে বলেন যে ব্রঙ্কিওলাইটিসটা আসলে কি স্যার, এবং এটা হলেই কি স্যার অ্যাজমা হবে কিনা, এই ধরনের সম্ভাবনা থাকে কিনা। ব্রঙ্কিওলাইটিস হলে তার অ্যাজমা হবে এমন কোনো গ্যারান্টেড না, বা এরকম হওয়ার সম্ভাবনাও নেই, যদি তার ব্যাকগ্রাউন্ডটা যদি অ্যাজমার না হয়ে থাকে। কারণ আমরা চাইল্ডহুড থেকে যে প্রবলেমটা হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, অনেক ক্ষেত্রে দেখা গেল যে একই একটা পরিবারের মা বাবা কারোই অ্যাজমা নেই, হুম হুম। কিন্তু আমরা জানি একটা ফ্যামিলিতে সবার যদি মা বাবারও বা কারো থাকে, তার সন্তানদের সবার থাকে না। 4 সন্তানের মধ্যে হয়তো 2 জনের হলো বা 2 জনের মধ্যে 1 জনের হলো। এমনি ভাবে মা অথবা বাবা কারোই নাই, কিন্তু যে মার নেই, তার বোনের, তার বা ফ্যামিলিতে অন্য একটা মেম্বারের আছে, অথবা বাবার তার ফ্যামিলিতে আছে কিন্তু ইনার নেই। কিন্তু জেনেটিক্সটা কিন্তু তার ভিতর দিয়ে ক্যারি হবে এবং বাচ্চার যেটা জন্ম নেবে সে এটা পাবে। এইরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি বোঝা যাবে, মনে হবে যে আমাদের পরিবারে কারো নেই, কিন্তু আমার বাচ্চাটা কেন হলো, এরকম হতে পারে। সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা আরেকটু ডিস্টাল, মানে আরেকটু দূরে যদি মায়ের ভাই বোন তাদের ছেলে মেয়ে, বাবার ভাই বোন তাদের ছেলে মেয়ে, এটার মধ্যে দেখা হয়, তাহলে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায়। এবং হিস্ট্রি বলতে শুধু আপনার যে শ্বাসকষ্ট হয়েছে, তাকে অ্যাজমা অ্যাটাক হয়েছে, এরকম প্রয়োজন নেই। যাদের ফ্যামিলিতে এরকম মানুষের সংখ্যা আছে যারা কমনলি হাঁচি দেয়, সর্দি আছে, নাক বন্ধ থাকে, কাশি হয় প্রায়ই, হঠাৎ কখনো বা 2-1 বার শ্বাসকষ্ট হয়েছে, হসপিটালে ইমার্জেন্সি ভিজিট করছে, এরকম হিস্ট্রি যদি থাকে, কিন্তু এখন নেই, অনেক দিন হলে নাই, তারাও কিন্তু অ্যাজমা হিস্ট্রির মধ্যে পড়ে, এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে
মূলত এই জিনিসটা আমার প্রয়োজন যে বেবিটা জন্ম নিল তার শ্বাসনালীর সংবেদনশীলতা যদি থাকে, হাইপার রেসপন্সিভনেস যদি থাকে, তাহলে কিন্তু রাতে ঘুমানোর সময় বাংলাদেশের ঘরে যে বেবিটা হুম ঘুমায়, হুম আমাদের তো জানি আমরা যে প্রায় ১০ থেকে ১১ মাস ফ্যান বেশি লাগে আমাদের, তাছাড়া ঘুমাতে পারি না। এবং এটাতে মাইটস গুলো রুমে থাকে এবং মাইটস এর কারণে তার হাইপার রেসপন্সিভনেস যদি থাকে জেনেটিক্যালি, তাহলে সে নাকটা বন্ধ হবে, তখন সে মুখ দিয়ে শ্বাস নেবে এবং মাউথ ব্রিথিং করবে। এবং মাউথ ব্রিথিং করলে ছোট বাচ্চাদের যেহেতু তাদের ইমিউনিটি এখনো ডেভেলপ করে নাই, তাদের সহজেই ইনফেকশন হয়ে যায়। যেটা বড়দের ক্ষেত্রে কম হয়। এবং ছোটদের ক্ষেত্রে এটা ব্রঙ্কিওলাইটিস টা বেশি হয়। যাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং এটা মাউথ ব্রিথিং করে ওভারনাইট এবং নাক বন্ধ হয়ে যায়। তাদের কিন্তু ছোট, ছোট ব্রঙ্কিওল গুলো তার মধ্যে ইনফেকশন এবং ইনফ্লামেশন ডেভেলপ করে, যেখানে মিউকাস প্রোডাকশন হয়। এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা তখন কাফ এবং জ্বর, কাশি, শ্বাসকষ্ট ৩ টাই এখানে দেখা দেয়। কাজে এইগুলো দেখা যাচ্ছে। অ্যান্টিবায়োটিক দিয়ে এটা কভার করতে হয়। কোনো ক্ষেত্রে স্টেরয়েড দিতে হয় এবং এগুলো যদি ফুললি ট্রিট করা যায় এবং ফার্দার তার মাউথ ব্রিথিং বন্ধ করা যায় এবং যদি তার বারবার আবার ইনফেকশন না হয়, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু রিপিটেডলি যদি একবার ভালো হলো অ্যান্টিবায়োটিক খেয়ে কিছুদিন পর আবার হলো, বারবার এরকম হচ্ছে, পরবর্তীতে তার শুধু ব্রঙ্কিওলাইটিস নয়, এটা ব্রঙ্কিয়েকটাসিস ডেভেলপ করে যায় এবং যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আমরা তাকে অ্যাজমা আ হিসেবে আমরা কাউন্ট করব এবং তার পরবর্তীতে আমরা যে লক্ষণগুলো থেকে, তাদের হিস্ট্রি থেকে এবং ইনভেস্টিগেশন, যেমন ব্লাডে আইজি লেভেলটা আমরা দেখতে পারি। পর এবং তার যে ফ্যামিলি হিস্ট্রি এবং ইওসিনোফিল কাউন্ট কোনো ক্ষেত্রে দেখতে হয়। এগুলো দেখে আমরা সাসপেক্ট করতে পারি অ্যাজমা। এবং যখন শ্বাসকষ্ট হবে, ক্লিনিক্যালি তার দেখা যাবে যে হুইজিং হচ্ছে, বাচ্চাটা হুইজি বেবি, কন্টিনিউয়াস তার হুইজিং থাকে। আমরা মোস্ট অফ দ্যা ক্ষেত্রে এটা অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস হয় এবং পরবর্তীতে যদি আমরা বাচ্চাটাকে ফলো করি ১৫ বৎসর তারপরেও, তখন আমরা যে তার ওভার্ট ফিচার অফ অ্যাজমা পাওয়া যাবে এবং তখন লাং ফাংশন টেস্ট করলেও তার অ্যাজমা প্রমাণিত হবে। সো আমরা এই মার যে প্রশ্নটা ছিল যে তার ফ্যামিলি হিস্ট্রিটা উনি আরেকটু ইলাবোরেটলি নিতে পারেন এবং বাচ্চাটার ক্ষেত্রে উনার বয়স কত এখন আমি উল্লেখ করছেন কি বয়সটা আমি জানি না কতটুকু বয়স তার। তার হুম হুম সিরাম ২ আইজি বছর লেভেলটা বলেছে স্যার, বয়স বলেছে ২ বছর। হ্যাঁ, সিরাম আইজি লেভেলটা উনি একটু দেখতে পারেন ব্লাডে। এটা যদি বেশি হুম থাকে হুম তাহলে একটা সাসপিশন যাবে যে এটা অ্যাজমা হওয়ার পসিবিলিটি আছে এবং লাইক অ্যান অ্যাজমা ট্রিটমেন্ট যেটা বাচ্চাদেরকে দিতে হয় সেভাবে তাকে ট্রিট করতে হবে। স্যার অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকজন দর্শক ফোন করেছিলেন। যদিও এই কথাগুলো আমরা বিগত পর্বে বলেছি, বাট যেহেতু প্রশ্নটা করেছেন যে তার সন্তান হচ্ছে ক্রিকেট খেলায় খুবই আগ্রহী। কিন্তু তার অ্যাজমার সমস্যা আছে। সেক্ষেত্রে ইনহেলার অ্যাজমা মানে কোন ধরনের খেলার শুরুতে তাকে কি ইনহেলার ইউজ করতে হবে? নাকি শুধুমাত্র যখন শ্বাসকষ্টের সমস্যাটা হবে তখনই সে ইনহেলার ইউজ করবে? বা এক্ষেত্রে কি প্রিভেন্টিভ কিছু কি খাবে কিনা বা ইনহেলার ইউজ করতে পারবে কিনা? হ্যাঁ, যেহেতু অ্যাজমা পেশেন্ট যারা তাদের সবার ক্ষেত্রে যারা ক্রিকেটার না বা খেলাধুলা করছে না, তাদেরকে আমরা একটা প্রিভেন্টার মেডিকেশন দিয়ে রাখি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ট্রোলে রাখার জন্য। এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ট্রোলটা অ্যাচিভ করে, তখন আমরা প্রিভেন্টারটা অফ করে দিলেও দীর্ঘদিন সে সিম্পটমলেস থাকে। বাট একই প্রশ্ন সবার একই মানে অ্যাডিশনটা সবার ক্ষেত্রে যে এ এ যেটা রিমেডি বা রিলিভার মেডিকেশনটা সবসময় সাথে থাকবে। এটা যেকোনো সময় অ্যাটাক আসতে পারে। যে বাচ্চাটা ক্রিকেট খেলবে, ক্রিকেট স্বাভাবিকভাবে ক্রিকেট খেলাটা একটু মানে বেশ স্ট্রেনুয়াস এক্সারসাইজ হবে এবং তার এয়ারওয়েটা তার ব্রিথিং রেসপিরেটরি রেট বাড়বে, অক্সিজেন ডিমান্ড বাড়বে এগুলো ফলে তার অ্যাজমা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। সেইজন্য সে যদি অবশ্যই সে প্রিভেন্টার মেডিকেশন গুলো যেগুলো আমরা কম্বিনেশন আইসিএস এবং লাভার কম্বিনেশন যে ইনহেলার গুলো দিই, 2 পাপ ইন দ্য মর্নিং, 2 পাপ ইন দ্য ইভিনিং এটা সে কন্টিনিউস করে যাবে এবং সাথে সে রিলিভার মেডিকেশনটা রাখবে এবং শুরুতে একটু রিলিভার মেডিকেশনটা নিয়ে সে খেলাটা শুরু করবে। হ্যাঁ? আর তার টিম এবং ম্যানেজমেন্টকে জানা থাকতে হবে যে তার অ্যাজমা আছে। সে যদি অ্যাটাক হয় তাহলে ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজড করতে হয় যদি অ্যাটাক হয়। কিন্তু আমরা যদি প্রিকশন গুলো নিই তাহলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। অনেক ধন্যবাদ স্যার। সেখানে আরেকজনের প্রশ্ন ছিল যে ইনহেলার আমরা যখন নিচ্ছি উম সেটা কি আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিতে হবে কিনা? কিংবা যারা অ্যাজমা ডায়াগনোসড আছেন তাদের কি লাইফ লং ইনহেলার নিতে হবে কিনা? এবং যদি ইনহেলার নিতেই হয় আ সেক্ষেত্রে কি একই রকম ডোজ থাকবে কিনা? বা সেই ডোজের অ্যাডজাস্টমেন্ট গুলো ডক্টরের কাছে সে ঠিক করে নিবে। কিন্তু স্যার এখানে মেইন প্রশ্নটা যেটা সে করতে চেয়েছে, তার প্রশ্নটা হচ্ছে যে সে সারা লাইফ লং ই তাকে ইনহেলার নিতে হবে কিনা? এই প্রশ্নগুলো আমরা আ আ মানে বারবার পেয়ে থাকি রোগীদের কাছ থেকে এবং হুম, এটা হুম। অনেকেই হয়তো ক্লিয়ার করতে পারেন না বা করেন না। মানে কনসেপ্ট ধারণাটা অনেকের কাছে ক্লিয়ার না।
ব্যাপারটা হলো যে অ্যাজমা একটা লাইফ টাইম কন্ডিশন। দ্যাটস ট্রু। এটা নট কিউরেবল কন্ডিশন। সামটাইমস নিয়ার কিওর বলা যেতে পারে, বাট নেভার কিওর। অ্যাজমা নট কিউরেবল এবং লাইফ টাইম তার হাইপার রেসপন্সিভনেস এর যে ফিচার গুলো সেটা থাকবেই। সো বাট অ্যাজমাকে আমরা কিভাবে ম্যানেজ করি? কন্ট্রোল অফ অ্যাজমা। আমরা কখনো কিওর বলি না, কন্ট্রোল অ্যাজমা। সে কন্ট্রোলটা হতে হবে ওয়েল কন্ট্রোল অ্যান্ড পুয়ার কন্ট্রোল। যদি ওয়েল কন্ট্রোল থাকে তখন কিন্তু আমরা উইদাউট মেডিকেশন, উইদাউট ইনহেলার গুলো বন্ধ করে আমরা দীর্ঘদিন ভালো থাকতে পারি। যদি আমরা ট্রিগার গুলোকে চিনি, যে সমস্ত জিনিস অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে তাদেরকে আমরা ট্রিগার বলে থাকি। এই ট্রিগার গুলো অ্যালার্জেন অ্যান্ড ইরিটেন্ট ২ ধরনের হতে পারে। সামটাইমস এটা ফুড থেকে হতে পারে, এক্সারসাইজ অ্যান্ড আদার ইনডিউসড ড্রাগ, এগুলো বিভিন্ন ধরনের ট্রিগার আছে। সেগুলো চিহ্নিত করতে হবে। অ্যাজমা এডুকেশনের পার্ট কিন্তু এগুলো। অ্যাজমা ট্রিটমেন্টের যারা আমরা পালমোনোলজিস্ট অ্যাজমা ট্রিটমেন্ট দিয়ে থাকি তাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা অ্যাজমা এডুকেশন থ্রোইং টু দ্য পেশেন্ট। সে অ্যাজমা এডুকেশন পার্ট হলো এগুলো ট্রিগার গুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো কিভাবে সে মিনিমাইজ করবে। এই ট্রিগার গুলো যদি জানা থাকে এবং সে প্রিভেন্টার মেডিকেশন নির্দিষ্ট সময় নেওয়ার পরে বন্ধ করে দিয়ে ট্রিগার যদি ম্যানেজমেন্ট করে তার অনেক দিন পর্যন্ত আর কোনো ইনহেলার নিতে হয় না। আবার যদি হঠাৎ অ্যাকিউট এক্সাজারেশন হয় তখন আবার ১ম থেকে শুরু করতে হয়। শুরু করে আবার কন্ট্রোল এনে নির্দিষ্ট সময় পর্যন্ত যেয়ে আবার স্টপ করতে হয়। বাট প্রোভাইডেড দ্যাট যে রিলিভার মেডিকেশন যেটা সালবিউটামল বা অ্যালবিউটারল, এই ধরনের যে মেডিকেশন গুলো এটা অলওয়েজ তার সাথে প্রশ্নটা লাগানো জোড়ায় থাকবে, যখন প্রয়োজন তখন সে নিবে। এবং সেটা সে দেখা গেল যে একটা সালবিউটামল ইনহেলার সাথে নিয়ে সে ঘুরতেছে ২ বছর হয়ে গেল। ২ বছর পর কিন্তু এটা হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত লাগে নাই। বাট ২ বছর পর সে ওটাকে ফেলে দেবে। ২ বছর একটা জিনিস রাখা। তখন আবার নতুন একটা আ ইনহেলার সে নিয়ে ফেলবে। কারণ আবার যদি কারো আ সালবিউটামল যেটা রিলিভারিন এটা ফ্রিকোয়েন্টলি লাগলো। দেখা গেল ২-৩ মাসের মধ্যে এটা শেষ হয়ে গেল। তখন আবার একটা কিনতে হলো। কিন্তু কারো যদি কিছুটা ইউজ করার পর থেকে যায় ক্যানস্টার এর মধ্যে, সেটা যদি আর না লাগে, সে আবার ১ বছর পরে যে লাগলো সেটা কিন্তু ইউজ করতে পারবে। এটা আরেকটা প্রশ্ন অনেকের। আমি এখানে উত্তরটা দিয়ে দিলাম। কাজে এই ধারণাটা যে কারণ এটা সিরাপ না যে মুখটা খুললাম এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি ইউজ করতে হবে, তার এটা এয়ার টাইট থাকে। সো এইজন্য যে একটা পেশেন্ট সে রিলিভার এবং প্রিভেন্টার ২ ধরনের ইনহেলার ইউজ করতে হয়। প্রিভেন্টারটাকে আমরা নির্দিষ্ট সময় ৩ মাস বা ৬ মাস কোন ক্ষেত্রে দিয়ে স্টপ করে দিই এবং তাকে ওয়েল কন্ট্রোল অবস্থা আমরা ডিটেক্ট করি যে সে ওয়েল কন্ট্রোল, দেন স্টপ দ্য প্রিভেন্টার অ্যান্ড ট্রিগার কন্ট্রোল গুলোকে করবে। ট্রিগার গুলো থেকে এভয়েড করবে এবং সেগুলো ট্রিগার সম্বন্ধে জানবে। অ্যাজমা অ্যাকশন প্ল্যান আমরা একটা দিয়ে থাকি রোগীদের ক্ষেত্রে। সে অ্যাকশন প্ল্যানটা ফলো করবে। সে অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, যেখানে আমরা রোগীর একটা পিক ফ্লো মিটার বাসায় থাকে এবং সেটা দিয়ে সে ফু দিয়ে তার শ্বাসের ক্ষমতাটা সে নির্ণয় করতে পারে। এবং সেখান থেকে আমরা তাকে গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন ৩ টা করে দিই। সে যদি সবসময় গ্রিন জোনে থাকে তাহলে তার কোনো ইনহেলার ইউজ করার প্রয়োজন হচ্ছে না ফার্দার। সে যদি ইয়েলো জোনে গ্রিন জোনে থাকে, ইয়েলো জোনে যদি যায় তাহলে আবার তাকে শুরু করতে বলা হয়। আর রেড জোনে গেলে তো তাকে অবশ্যই রেস্কিউ মেডিকেশন এবং স্টেরয়েড তখন ইউজ করতে হবে। সো এই জিনিসগুলো আমরা যেকোনো পালমোনোলজিস্ট এগুলো সম্বন্ধে অবগত এবং রোগীরা আগ্রহ সহকারে যদি জানতে চায় তাহলে জানানো হলে হুম। তাদের কিন্তু সবসময় ইনহেলার ইউজ করার প্রয়োজন হয় না। এই। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকজন দর্শক ফোন করেছিলেন যে অ্যাজমার জন্য মানে অ্যাজমা চিকিৎসায় বর্তমানে কি কোনো ধরনের কোনো অ্যাডভান্সমেন্ট আছে কিনা? মানে আমরা নতুন কোনো ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি কিনা? অথবা নতুন কোন ধরনের মেডিকেশন আছে কিনা যেটা অ্যাজমা ইনহেলার ইউজ করা হচ্ছে বা এই এই বিষয়টিতে আসলে এখন অ্যাডভান্সমেন্টটা কি এসেছে বা এই ধরনের কি আসছে? বেশ কিছু অ্যাডভান্সমেন্ট অবশ্যই আছে। তার মধ্যে যে জিনিসগুলো খুব কমনলি ইউজ হচ্ছে আমাদের দেশে এবং বাইরে, তার মধ্যে সেগুলো হচ্ছে বায়োলজিক্স। হ্যাঁ? বায়োলজিক্যাল যেগুলো বলা হয়, এই বায়োলজিক্স গুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটেগরিতে আমরা পেয়ে থাকি। তার মধ্যে যেমন আছে ওমালিজুবাব, মেপুলিজুবাব, বার্নালিজুবাব, এইগুলো বিভিন্ন ক্যাটেগরাইজ করা আছে। এগুলো প্রত্যেকটা বায়োলজিক এবং একেকটা ইফেক্ট। আমরা কতগুলো দেখা যায় যে সিরাম IgE যেটা আমাদের সার্কুলেটিং Ig লেভেল ইমিউনোগ্লোবিন E এটাকে ব্লক করে। এটা একটা গ্রুপ। কতগুলো আছে যে ইন্টারলিউকিন
এই যে ইন্টারলিউকিন গুলোকে, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন and আদার ইন্টারলিউকিন গুলোকে তারা ব্লক করে। সেভাবে এইগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের অ্যাজমা অ্যাগ্রাভেশনটা কমে যায়। কিন্তু এগুলো কোনটাই কিন্তু অ্যাকিউট অ্যাজমাতে কাজ করবে না। অ্যাকিউট অ্যাজমা যখন অ্যাজমা অ্যাটাক হবে তখন কিন্তু তার যে কনভেনশনাল যেগুলো ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড, অক্সিজেন এগুলোই লাগবে। কিন্তু পেশেন্ট যখন ক্রনিক কন্ডিশনে আছে এবং তার অ্যাজমা যেন কন্ট্রোলে থাকে তার জন্য এই বায়োলজিক গুলোকে বেশ ভালো ভূমিকা পালন করে। এই যেটা যে আমাদের দেশে যেমন এক ওমালি জুবাব যেটা জলিয়ার নামে পাওয়া যায় নোভার্টিসে এটা এভেইলেবল। এটা আমরা ইউজ করছি এবং পেশেন্টদের ক্ষেত্রে এটা বাট এগুলো কিন্তু অনেক কস্টলি। সব পেশেন্টের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল না। আমাদের পেশেন্টরা যারা আছে তারা অনেকে ইনহেলারের যে দাম এটাই অনেকে অ্যাফোর্ড করতে পারেন না। বাট এমন পেশেন্ট আছে অর্থাৎ 5% 10% পেশেন্ট যারা অবশ্যই অ্যাফোর্ডেবল তারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন। কিন্তু যে পরিমাণ দাম বা যে পরিমাণ খরচ করতে হয় সে পরিমাণ অনুযায়ী এদের যে রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কস্ট ইফেক্টিভ হয় না। সেজন্য তারপরেও যেটুকু তাদেরকে কন্ট্রোলে রাখা যায়, যত কষ্ট থেকে আরাম দেওয়া যায় বিশেষ করে যাদের অ্যালার্জিক প্রবলেমটা বেশি। অ্যাজমা এবং অ্যালার্জি কিন্তু একই সাথে অবস্থান করে। অনেকে শুধু শ্বাসকষ্ট, কাশি আছে কিন্তু আদার্স অ্যালার্জিক কন্ডিশন যেমন স্নিজিং, আইচিং, নোজ ইচিং এগুলো একটা খুব বেশি নাই। তবে যাদের ক্ষেত্রে অ্যাজমার সাথে স্নিজিং, আইচিং, নোজ ইচিং, স্কিন অ্যালার্জি এগুলো অনেক বেশি। তাদের ক্ষেত্রে এই যে আমাদের এখন এভেইলেবল বায়োলজিক যেটা ওমালিজুবাব এটা ভালো কাজ করে এবং এটা তারা ইউজ করতে পারে। অনেক ধন্যবাদ স্যার। স্যার একজন দর্শকের মানে আরেকজন ফোন করেছেন আমাদের সাথে দর্শক রোগী যিনি ছিলেন। দেন তার প্রশ্নটা হচ্ছে যে তার স্মোকিং এর হ্যাবিট নেই, সে ধূমপান করে না কিন্তু তার অ্যাজমার সমস্যা আছে। সেক্ষেত্রে কি পরবর্তীতে তার সিওপিডি হতে পারে কিনা বা সিওপিডির সাথে অ্যাজমার আসলে সম্পর্কটা কোথায়? সিওপিডি টা হচ্ছে এমন একটা কন্ডিশন দুটাই সিওপিডি এবং অ্যাজমা দুটাই কিন্তু এয়ারওয়ে বা শ্বাসনালীর অসুখ। বাট সিওপিডির মধ্যে শ্বাসনালীর সাথে শ্বাসযন্ত্র যেটা অ্যালভিওলাই গুলো এটা যুক্ত হয়ে যায়। তবে সিওপিডির যে ডেভেলপমেন্ট আমরা যেটা পেয়ে থাকি সেটাকে যেমন আমরা স্মোকিং কে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 1 এজেন্ট ফর ডেভেলপিং সিওপিডি এতদিন ধরে আমরা জেনে আসছি এবং এটাই এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে রিসেন্ট রিসার্চ গুলোতে দেখা যায় যে যদিও আমরা অনেক অ্যাডভোকেসি প্রোগ্রাম, অনেক ব্যান্ডিং, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ এর প্রক্রিয়ার কারণে স্মোকিং কিন্তু অনেকটাও কমে এসেছে সারা পৃথিবীতে। বাট এই স্মোকিং রেট কমে আসার পরও সিওপিডি কিন্তু কমে বেড়েছে। সেখানে দেখা গেল যে সিওপিডির ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করে কিন্তু এয়ার পলিউশন। এবং এয়ার পলিউশনটা পৃথিবীর একেকটা দেশে একেক রকম, একেকটা সিটিতে একেক রকম। এবং এয়ার পলিউশনের কম্পোনেন্ট গুলো একেকটা জায়গায় একেক রকম। সো এই এয়ার পলিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিওপিডি ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে। যে মানুষটা ধূমপান করে না, অ্যাজমা আছে, তার সিওপিডি পাশাপাশি যেহেতু সে এই 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 যে এনভায়রনমেন্টাল যে ডাইভার্সিটি এবং এনভায়রনমেন্টের যে এয়ার পলিউশন গুলো এটার শিকার হয়ে তারা কিন্তু সিওপিডি ডেভেলপ করতে পারে এবং দেখা যাবে তার অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হতে পারে। আর যার অ্যাজমা নেই, ধূমপানও করে না এমন মানুষেরও সিওপিডি ডেভেলপ করতেছে। সো সিওপিডি আমরা যেহেতু নেচারে বসবাস করতে হয়, আমরা তো একেবারে একটা আবরণবদ্ধ হয়ে থাকতে পারবো না বা রুমের মধ্যেই বন্দী থাকতে পারবো। আমাদেরকে প্রতি মুহূর্তে ইনডোর এবং আউটডোর মিলিয়ে থাকতে হয় এবং আউটডোর পলিউশন যেটা এটাকে অনেককে বেশি ভোগ করতে হয়। অনেকে হয়তো আউটডোর পলিউশনটাকে এভয়েড করতে পারেন। তার লাইফস্টাইল, তার অফিস জব এবং অন্যান্য কারণে। কিন্তু অনেকের অ্যাক্টিভিটি এরকম যে তাদের মোস্ট অফ দ্যা টাইম আউটডোরেই কাটাতে হয় এবং এয়ার পলিউশনে ডাইরেক্টলি তারা এফেক্টেড হয়। এই মানুষগুলোর সিওপিডি ডেভেলপ করার চান্স অনেক বেশি। আর তাদের যদি অ্যাজমা হয়ে থাকে তাহলে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হবে। তবে শুধু অ্যাজমা থেকে সিওপিডি তে কনভার্সন ভেরি রেয়ার বাট কোনো ক্ষেত্রে অ্যাজমার একটা মানে খুব একটা সিভিয়ার ফর্ম হচ্ছে ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়। সেখানে অ্যাজমাটা একদম ইরিভার্সিবল একটা কন্ডিশনে চলে আসে। ইট ইস লাইক কম্পারেবল টু সিওপিডি। বাট নরমালি অ্যাজমা মানেই হচ্ছে এটা একটা রিভার্সিবল কন্ডিশন। যে মানুষটার শ্বাসকষ্ট, শ্বাসনালীটা চেপে আসে, তাকে কষ্ট দিল, একটু পরেই কিন্তু আবার সেটা ডাইলেট করে ফেললে তার আর কষ্ট থাকবে না। এবং তারপরে আর দীর্ঘদিন কোন কনস্ট্রিকশন হলো না ওষুধের কারণে বা কন্ট্রোল থাকার কারণে। কিন্তু সিওপিডি যাদের, তাদের শ্বাসনালীটা পার্মানেন্টলি ন্যারো হয়ে আসে। গ্রাজুয়ালি আস্তে ১ দিন না ২ দিন না ধীরে স্মোকিং অথবা এয়ার পলিউশন কারণে এয়ারওয়েটা ন্যারো হয়ে আসে এবং যে ন্যারোটা হয়ে আসে এটা ইরিভার্সিবল পার্মানেন্ট হয়ে যায়। ফলে
সবসময় সে একটা শ্বাসকষ্ট ভোগে। বিশেষ করে হাঁটতে গেলে বা সিঁড়িতে উপরে উঠতে গেলে বা যেকোনো strenuous এক্সারসাইজ করতে গেলে সে শ্বাসকষ্ট ভোগে। অ্যাজমার পেশেন্টটা ঠিক উল্টাটা। অ্যাজমার পেশেন্টটা এপিসোডিক হঠাৎ করে শ্বাসকষ্ট হলো এবং সেই এপিসোডটা কেটে গেল। তারপর আর কোন শ্বাসকষ্ট নেই। তখন সে যত দৌড়াদৌড়ি করুক, সিঁড়িতে উঠে তার কোন শ্বাসকষ্ট থাকে না। এইরকম ব্যাপারটা এইরকম। আ স্যারকে অনেক, অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের কাছে স্যার এগুলো প্রশ্নই ছিল। লাস্ট একটা প্রশ্নের অ্যান্সার স্যার আপনার কাছ থেকে নিবো। যে অ্যাজমা প্রতিরোধের জন্য আম স্যার শুনতে পাচ্ছেন কিনা আমাকে? স্যার আমাদের কাছে আজকে এই পর্যন্তই প্রশ্ন ছিল। বাট একটা লাস্ট প্রশ্ন একজন করেছেন, সে অ্যান্সারটা নিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে অ্যাজমা প্রতিরোধের জন্য ঘরের বাহিরে আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি? অ্যাজমা প্রতিরোধের জন্য ঘরের বাইরে মানে প্রশ্নটা হয়তো অন্যভাবে সে করতে চাইছিল। কিন্তু অ্যাজমা প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমাদের অবশ্যই যেহেতু এয়ার পলিউশন এটা একটা ইম্পোর্টেন্ট থিং। জি, পাশাপাশি জি স্যার। ঘরের বাইরে যেটা হচ্ছে পোলেন, ফুলের পরাগরেণু এটা একটা ইম্পোর্টেন্ট এক্সাইটিং ফ্যাক্টর ফর দ্যা ব্রঙ্কিয়াল অ্যাজমা। বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা যাদের আছে তাদের এয়ারওয়েটা হাইপার রেসপন্সিভ বা অতি সংবেদনশীল। এই সংবেদনশীল শ্বাসনালীকে ব্রঙ্কো কনস্ট্রিকশন এ যে জিনিসগুলো ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো করে বিভিন্ন ধরনের ট্রিগারিং আছে। তার মধ্যে মোস্ট কমন দুটোই হচ্ছে একটা হচ্ছে মাইটস আর একটা হচ্ছে পোলেন। মাইটসটা হচ্ছে ইনডোর ঘরের ভিতরে। কাজে আমাদের ঘরের ভেতরে যারা থাকে তাদের মাইটস কন্ট্রোল করতে হবে। আর যাদের আউটডোরে যদি কিছু করতে চাই আমরা সেটা পোলেন টাইমে নিজেকে পোলেন থেকে দূরে রাখতে। পোলেন তো আর আমরা বাতাসের মধ্যে মিক্সড অবস্থায় আছে ওটাকে কন্ট্রোল করতে পারব না। এবং পোল্যান্ডটা হচ্ছে নির্দিষ্ট সময়ে বিশেষ করে শীতপ্রধান দেশ যেটা আমেরিকা, কানাডা, ইংল্যান্ড এইসব দেশগুলো যাতে নর্থ পোলে দেখি, সেগুলোতে দেখা যায় যে এপ্রিল এবং মে এই ২ টা মাস খুব পোলেন সিজন, চেরি ব্লুজমের কারণে। এই সময়টা বাতাসে হিউজ পরিমাণ পোলেন থাকে এবং মানুষ যারা অ্যাজমায় হাইপার রেসপন্সিভনেস আলা মানুষ যারা ইয়ারে এইরকম আউটডোর এক্টিভিটি তে যায় তাদের হঠাৎ করে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে অ্যাটাক হয়ে যায়। সো এই সময়টা তারা সতর্ক থাকবে এই ২ টা মাস এবং তখন বাইরে গেলে তারা মাস্ক ব্যবহার করবে যেন তাদের এই অ্যাটাকটা না হয়। এছাড়া আমাদের দেশে বাংলাদেশে পোলেনের যে প্রবলেমটা বা ফুলের প্রবলেমটা অনেকটাই কম। কারণ আমাদের দেশে অত বেশি ফুল ফোটে না এই সিজনে। আমাদের দেশে স্প্রিং যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে কিছুটা পোলেন সমস্যা হয়, বাকি সময় হয় না। কিন্তু আমাদের দেশে পোলেন না থাকুক, কিন্তু আমাদের দেশে বাতাসে আমাদের দূষণের মাত্রা অনেক বেশি এবং যেটার মধ্যে মেনি ইরিটেন্ট সাবস্টেন্স গুলো আছে। ইরিটেন্ট সাবস্টেন্স গুলো আমাদের এয়ারওয়েকে ইরিটেট করলে অ্যাজমা যাদের আছে তাদের অ্যাগ্রাভেট হবে। আর কন্টিনিউয়াস এই এক্সপোজার এর কারণে যাদের অ্যাজমা নাই তাদের এক ধরনের এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস ডেভেলপ করবে বা সিওপিডি ডেভেলপ করবে। সো তারা এই দুটো জিনিস আউটডোর করতে একটা হচ্ছে পোলেনের সময় নিজেকে পোলেন থেকে ফ্রি রাখার জন্য মাস্ক ব্যবহার করা। আর অল দ্যা ইয়ার যে এয়ার পলিউশনটা হচ্ছে এই যে তৃতীয় বিশ্বের দেশে বিশেষ করে যেখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক অনেক বেশি, সেই সময় আমরা যতটুকু সম্ভব এই এয়ার পলিউশনটাকে এভয়েড করে চলবো এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করব। হ্যাঁ? এবং আমরা যদি এই যে একটা হট এখন বাংলাদেশের যে তাপ প্রবাহ চলছে, তাপদাহ চলছে। এই তাপদাহ যখন মানুষ এটার মধ্যে গেলে তার অ্যাজমা অবশ্যই অ্যাগ্রাভেট হবে। অনেকের ধারণা হয়তো ঠান্ডায় শুধু অ্যাজমা হয়। তা না। তাপমাত্রা কমা বা তাপমাত্রা একই সমানভাবে আমাদের শ্বাসনালীকে ইফেক্ট করে এবং এই প্রচন্ড গরমের মধ্যে যারাই যাচ্ছে অ্যাজমার পেশেন্ট তাদের কিন্তু অনেকে অ্যাগ্রাভেট হচ্ছে এবং তারা অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি হতে যাচ্ছে। সো এই তাপদাহ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যা প্রয়োজন নিজেকে কুল রাখা সে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। স্যারকে অনেক, অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে আজকে হেলথ টক ফেসবুক পেজে জয়েন করার জন্য। আমরা বরাবরই চেষ্টা করি পেজটা থেকে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে হেলথ অ্যাওয়ারনেস মূলক বার্তাগুলো নিয়ে আসার জন্য। আজকে আমরা সর্বশেষ পর্বে আছি। স্যারকে এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই মূল্যবান তথ্য দিয়ে আসলে আমাকে এবং সাথে আমাদের সাথে যারা দেখছেন আমাদের এই প্রোগ্রামগুলো তারা অবশ্যই আশা করি প্রিভিয়াস লিঙ্ক গুলোতে গিয়েও প্রোগ্রাম গুলো দেখবেন, অনেক তথ্য পাবেন এবং আজকের লিঙ্ক গুলোতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে স্যার সবসময় জোর দেওয়ার চেষ্টা করেন সেটা হচ্ছে প্রপারলি ইনহেলার ইউজ করাটা। যদি সেটা না পারেন তাহলে একজন ডক্টরের কাছে যেয়ে শিখে নিয়ে তারপর ইনহেলারটা ইউজ করতে হবে। কারণ ইনহেলার ইউজ করাটা কিন্তু অনেক সময় যারা আমরা অনেক এডুকেটেড বা অনেক কিছু জানি তারাও কিন্তু অনেকে পারি না। এটা মাথায় রাখতে হবে। তো একবার শিখে নিয়ে করলে আমরা কিন্তু অনেকটাই ভালো থাকবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে আমাদের এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন।